হ্যালো গাইস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের মেইনলি আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে ব্রেক ইন পিরিয়ড। সো ব্রেক ইন পিরিয়ড নিয়ে আসলে আমাদের দেশে বেশ কিছু মানুষের বেশ কিছু ভুল ধারণা আছে, বেশ কিছু মিথ আছে। সো আজকে এইটা নিয়েই একটা ডিটেলস আপনাদের জানাবো যে আসলে কোনটা রাইট আর ভুল ধারণা কি কি এইসব জিনিস। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওর লাস্টে আমি আরেকটা এক্সট্রা টপিক নিয়ে কথা বলবো, সেটা হবে বোনাস টপিক। সো আমরা শুরু করি, লেটস গেট স্টার্টেড। তো আজকের যে টপিকটা ব্রেকিং পিরিয়ড, সেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা সবাই নতুন বাইক কিনি, বাইকটা আমাদের অনেক শখের হয়, কারণ সবাই তার বাইককে লাভ করে, তার বাইককে পছন্দ করে। সো সবাই চায় যে তার বাইকটা যাতে লং লাস্টিং হয় এবং তার ইঞ্জিনটা যাতে সবসময় ভালো পারফর্ম করে। ব্রেকিং পিরিয়ডটা যে শুধুমাত্র বাইকের ইঞ্জিন ভালো রাখে বা এটাই শুধু না, বাইকের পরবর্তী পারফরমেন্সও এই ব্রেক ইন পিরিয়ড মেনটেনের ব্যাপারটা ফলো করলে অনেক অংশে ওইটার উপর নির্ভরশীল। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সো ফার্স্টেই আমরা কিছু জিনিস যেটা না বললেই না, প্রথমেই যে জিনিসটা ভুল হয় ব্রেক ইন পিরিয়ডের ক্ষেত্রে, যেই জিনিসটা সবচেয়ে প্রথম ভুল হয় সেটা আসে হলো আপনার সার্ভিস সেন্টার বা শোরুম থেকে ফার্স্টেই বা সার্ভিস সেন্টার থেকে ফার্স্টেই যে একটা ভুল ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা হলো গতি। ব্রেক ইন পিরিয়ড মেনটেন করার জন্য গতি অবশ্যই 40 থেকে 50 স্পিডে চালাতে হবে, এর বেশি স্পিড তোলা যাবে না, শুধু এতটুকুই বলা হয়। এটাই হলো ব্রেক ইন পিরিয়ড মেনটেন করা, প্রথম 2000 কিলোমিটার এভাবে চালাইতে হবে। কিন্তু এই জিনিসটা আসলে টোটালি একটা রং কনসেপ্ট, কারণ এইটাই মেইন না। এইটা হইতে পারে যদি একটা ব্রেক ইন পিরিয়ডের ফুল কনসেপ্টের 5% এটা, কিন্তু বাকি 95%ই এখানে ভুল হচ্ছে। সো আসলে জিনিসটা কি, ব্রেক ইন পিরিয়ডটা আসলে শুধু স্পিড দিয়ে মেনটেন করা যায় না। স্পিড একটা পার্ট, স্পিড অটোমেটিকই হয়, আপ অ্যান্ড ডাউন হয়। সো এটা ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে হলে যেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো আরপিএম। তো আরপিএমটা কি? আরপিএম হলো রেভ পার মিনিট। এই আরপিএমটাকে আমরা অনেক সময় রেসও বলে থাকি, যে রেসের কাটা এততে সেট করা, অততে সেট করা, বা রেসের কাটাটা যখন আপনি রেফ করেন তখন এটা উঠে নামে। সো আমরা ফার্স্টে যেই জিনিসটা বলতে চাই মেনটেন করব, তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি আসলে আরপিএমটা কীভাবে মেনটেন করব, বা স্পিড 40-50 চালালে তো এমনি আরপিএম লোতেই থাকে, আপনি বলতে পারেন। কিন্তু এখন ধরেন আপনি একটা বাইক চালান, সেই বাইকের আপনার নর্মাল 6 গিয়ারের একটা বাইক, ঠিক আছে, ধরলাম এখনকার অনেক বাইক যেগুলো হাই এন্ডের বাইক, ওগুলো ধরলাম 6 গিয়ারের একটা বাইক। আপনি যখন আরপিএম 4-5 মেনটেন করবেন, আপনি যখন 6 গিয়ারে ফালাবেন, তখন বাইকটা এমনিই 70 আপ উঠে যায়, 4-5 আরপিএমেই 60-70 হয়েই যায়। কিন্তু এইটা কিন্তু কোনো ক্ষতি নাই, এইটাই ঠিক আছে। আপনি যদি এমন হয় আপনি ধরেন আপনার বাইকে গিয়ার 5টা, আপনি 4th গিয়ারে যদি ওই 40-50 স্পিড মেনটেন করেন, এটা আসলে হলো না, কারণ তখন স্পিড আপনি ঠিকই মেনটেন করছেন কিন্তু আপনার আরপিএমটা হাই হয়ে যাচ্ছে। সো এইটা হইতে দেওয়া যাবে না। সো এইটা একটা পয়েন্ট। কিন্তু আমাদের আরও কিছু পয়েন্ট আছে যেগুলা আমাদের ব্রেক ইন পিরিয়ড মেনটেনের জন্য ফলো অবশ্যই করতে হবে। তো আমি একটা করে বলি, আপনারা শুনেন, আশা করি আপনাদের এটা হেল্পফুল হবে। তো ফার্স্ট অফ অল, আমরা সকালবেলা যখন বাইক স্টার্ট দিব, তখন বাইক স্টার্ট দিয়েই রেভ করা যাবে না, বা স্টার্ট করেই চালানো শুরু করা যাবে না। ফার্স্ট যেটা করতে হবে, ইঞ্জিন স্টার্ট দিয়ে আইডল আরপিএমে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে করে আমাদের পুরো ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের মধ্যে সার্কুলেট হয়।
তো সার্কুলেট হয়ে গেলে তারপরে আমাদের আস্তে আস্তে রেভ করে চালানো শুরু করতে হবে। সো আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা আসতেছে ব্রেক ইন পিরিয়ড মেনটেন করার জন্য নতুন ইঞ্জিনের ক্ষেত্রে, যে পারফেক্ট গিয়ার শিফটিং। আমরা অবশ্যই আমাদের সবসময় ট্রাই করতে হবে যাতে আমরা যখন গিয়ার শিফটিং করি বাইকের যাতে গিয়ার শিফটিংটা স্মুথ হয়। দ্যাট মিন্স বাইকের যাতে কোনো কষ্ট না হয়, মানে বাইকের ইঞ্জিনে যাতে কোনো বেগ পাইতে না হয়। 4-5 RPM রেখে আমরা সবসময় গিয়ার শিফটিং, বা যেটাতে ইজিয়ার হয়, বাইকটা ইজি গিয়ার শিফটিং হচ্ছে, না হার্ড হচ্ছে না হচ্ছে, একদম পারফেক্ট গিয়ার শিফটিং করতে চেষ্টা করতে হবে সবসময়। সো এবং প্রত্যেকটা গিয়ারে যাতে আমরা RPMটা ঠিক মতো মেনটেন করি, এমন যাতে না হয় যে আমরা সেকেন্ড থার্ড গিয়ারে রেখে গাড়ি 40-50 স্পিড মেনটেন করতেছি। এটা করলে আসলে কোনো লাভই হবে না। ইঞ্জিনের উপর হাই রেভ প্রেশার ঠিকই পড়বে, আমরা গিয়ার শিফটিং ঠিক মতো হচ্ছে না, দ্যাটস ওয়াই ইঞ্জিনের উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে। সো এটা আমাদের ইঞ্জিনের জন্য, নিউ ইঞ্জিনের জন্য, ব্রেকিংয়ের জন্য একেবারেই আইডিয়াল না। দেন আসি আমরা থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট হলো বাইকের RPM একদম সেম RPM-এ কনস্ট্যান্ট RPM রেখে অনেক বেশি সময়ে চালানো যাবে না। মানে আপনার ধরেন আপনি 4 অথবা 5 RPM-এ আপনি টানা আধা ঘন্টা ধরে চালাচ্ছেন, এটাও ঠিক না। RPM ফ্লাকচুয়েট করাতে হবে, মানে উঠানামা করাতে হবে। মাঝে মাঝে আপনি একটু কমালেন, আবার RPM ছাড়লেন, একটু রেভ আবার একটু বাড়ালেন। মাঝে মাঝে আপনার 5 থেকে 5.5-6 পর্যন্ত তুলতে পারেন, এটা মাঝে মাঝে, রেগুলার না। সো এইটাতে হবে কি, আপনার বিভিন্ন স্পিডে আপনার বিভিন্ন রেভে আপনার পিস্টনের এবং রিং পিস্টনের যে প্রেশার ওইটা নিয়ে বাইকের পিস্টন ওইভাবেই সেট হবে। এখন এটা করার কারণ কি? কারণ দেখেন, অনেকেই দেখবেন নতুন বাইক কিনছে, তারা সবাই অনেকেই বলতেছে যে আমরা আসলে ব্রেক ইন পিরিয়ড ফুল মেনটেন করছি, কিন্তু আমরা টপ স্পিড পাচ্ছি না, ভালো পাচ্ছি না, পারফরমেন্স পাচ্ছি না, আমরা গাড়ির মধ্যে অ্যাক্সেলারেশন কম পাচ্ছি বা গতি পাচ্ছি না। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমটা এই কারণেই হয়, ব্রেক ইন পিরিয়ড মেনটেন করার সময় আমরা অতিরিক্ত বেশি মেনটেন করতে গিয়ে একেবারে একই কনস্ট্যান্ট 4-5-এর মধ্যে রেখেই সারাক্ষণ চালাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের এই প্রবলেমটা হচ্ছে। দেন আমরা এখন আসি ফোর্থ পয়েন্টে। ফোর্থ পয়েন্ট হলো ইঞ্জিন অয়েল ড্রেন পিরিয়ড। ইঞ্জিন অয়েল ড্রেন পিরিয়ডটা ব্রেক ইনের সময় সেম হবে না। নর্মাল আমরা ইঞ্জিন অয়েল ড্রেন দেই নর্মালি 1000 কিলোতে বা 800 কিলোতে, বা সিনথেটিক হলে 2000, 1500, 2500, 3000 এরকমও দিই। বাট আমাদের ব্রেক ইন পিরিয়ডের সময় অবশ্যই ম্যানুয়াল বুক অথবা সার্ভিস সেন্টার থেকে, এটা ঠিকই বলে, সার্ভিস সেন্টার ম্যানুয়াল বুক হিসেবেই বলে, নর্মালভাবে যেই ব্রেক ইনের সময় যে ইঞ্জিন অয়েল ড্রেন পিরিয়ডটা দেয়া ঠিক ওইভাবেই মেনটেন করতে হবে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রথম 300 কিলোমিটার পরেই দেখা যায় একবার ড্রেন দিতে বলা হয়, পরেরটা হলো গিয়ে 500-600 কিলোমিটারের পরে, তারপরেরটা 1000-এর মধ্যে, তারপরেরটা 1500, তারপরেরটা 2000-এ। এই হলো আপনার ফুল ব্রেক ইন পিরিয়ডটা। সো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আপনি ইঞ্জিন ড্রেন দিবেন আপনার ইঞ্জিনের অয়েল ফিল্টারটা অবশ্যই চেঞ্জ করে ফেলবেন এবং রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড অবশ্যই মেনটেন করবেন। দেন আমরা আসি ফিফথ পয়েন্টে। ফিফথ পয়েন্ট হলো আপনারা আসলে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল বা কোন টাইপের ইঞ্জিন অয়েল ইউজ করবেন, সিনথেটিক, সেমি সিনথেটিক নাকি মিনারেল। আসলে নর্মালভাবে যদি আমরা চিন্তা করি, নর্মালি সিনথেটিক তো বেস্ট, আমরা জানি সবাই, সেমি সিনথেটিক তারপরে, আর মিনারেল হলো সবচেয়ে নর্মাল, যেটা রেগুলার ইঞ্জিন অয়েল। কিন্তু আমরা ইঞ্জিন অয়েল সিলেক্ট করার সময় ব্রেক ইন পিরিয়ডে আমরা সব সময় প্রথম 2000 কিলোমিটার বা অ্যাটলিস্ট 1500 কিলোমিটার আমরা মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। সেটার কারণ কি, আমরা এই জিনিসটা অনেকেই জানে না, বলে যে মিনারেল ইউজ করতে হবে। এটার কারণ কি কেউ জানে না। এইটা আসলে একটা কারণ, যেটা হলো মেইন কারণ, যেটা আমরা আসলে জানি না। দ্বিতীয় কারণ, যেটা হলো ছোট কারণ, সেটা হলো গিয়ে মিনারেল ইঞ্জিন অয়েল হলো তুলনামূলক দাম কম হয়, আমরা ঘন ঘন ড্রেন দিতে হচ্ছে, দ্যাটস ওয়াই ওইটা হলো তুলনামূলক
প্রাইজের দিক থেকে চিন্তা করলে বেটার হয়। কারণ যেহেতু আমরা 200, 300, 400 কিলোমিটার পর পর আমরা ড্রেন দিয়ে দিতে হচ্ছে প্রথম 2000 কিলোমিটার, দ্যাটস ওয়াই ওইটা টাকা ওয়েস্টেজ কম হয়। কিন্তু দ্যাটস নট দ্য মেইন পয়েন্ট। এটা হলো, হ্যাঁ ঠিক আছে, এটা ছোট পয়েন্ট বলা যেতে পারে, কিন্তু মেইন যে কারণে আমরা মিনারেল দিতে হয়, সিনথেটিক অয়েল ইউজ করতে হয় না, না করাই বেটার ইয়ের সময়, ব্রেকিংয়ের সময়, সেটার মেইন কারণ হলো সিনথেটিক ইঞ্জিন অয়েল, সিনথেটিক টেকনোলজি যেটা বা সিনথেটিক ইঞ্জিন অয়েল, সেটা রিং পিস্টনের ফ্রিকশন কমায়। জিনিসটা মানে আলাদা একটা রিং পিস্টনের পাশে একটা আলাদা লেয়ার টাইপ ক্রিয়েট করতে সক্ষম, যেটা ফ্রিকশন কমায় দেয়। এই কারণে জিনিসটা ইঞ্জিন ঠিকই প্রোটেক্টেড থাকে, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ব্রেক ইন মানে কি, যে রিং পিস্টন যেগুলা মানে ইঞ্জিনের যেই সব মানে আনপলিশড পার্ট আছে, যেগুলো ধারালো পার্ট আছে বা যেগুলো সেট পুরোপুরি হয় নাই, নতুন একটা জিনিস এখনো পলিশ হয় নাই, তো ওইটার এক্সট্রা যে পার্টগুলা বা যে আনপলিশড পার্টগুলা, ওই জিনিসগুলা যাতে ব্রেক হয়ে যায়, ওগুলা যাতে আলাদা হয়ে ভেঙে গুঁড়া হয়ে পড়ে যায় বা ওইটা পলিশ হয়ে যায় পুরোপুরি, ওই যাতে পরেও আর কখনো ফ্রিকশন ওইটা দ্বারা ক্রিয়েট না হয় এবং যাতে সাইজটা পারফেক্ট হয়। এর জন্য আমাদের মিনারেলটাই ইউজ করতে হবে, যাতে ফ্রিকশন তখন হলেও এই ফ্রিকশনটা আমাদের ইঞ্জিন সেট হওয়ার জন্য, রিং পিস্টন সেট হওয়ার জন্য এটাই উপকারী। কিন্তু যদি আমরা ওইটার জায়গায় সিনথেটিক অয়েল ইউজ করি তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো গিয়ে রিং পিস্টন পুরাপুরি মানে একবারে পলিশ হবে না, কারণ বেশি মানে সিনথেটিক অয়েল নর্মালি যে প্রোটেকশন দেয় ওইটার কারণে যে ধারালো অংশ, এক্সট্রা অংশ রিং পিস্টনের ওই জিনিসগুলা পুরাপুরি প্রপারলি ফার্নিশ হবে না। এর জন্য মিনারেল আমাদের ব্রেক ইন পিরিয়ডে অ্যাটলিস্ট 2000 কিলোমিটার না হলেও প্রথম 1500 কিলোমিটার আমাদের মিনারেল অয়েল দিয়ে চালাতে হবে। এর জন্য অনেকেই দেখবেন যে ইঞ্জিন হিট ইস্যু নিয়ে আসতেছে প্রথম 2000 কিলোমিটার। অনেকে বলবে যে ফার্স্ট বা সেকেন্ড সার্ভিসের পর বা 2000 কিলোমিটারের পর ব্রেক ইন পিরিয়ড শেষ হলে ইঞ্জিন হিটিং ইস্যুটা ঠিক হয়ে যাবে। তো ইঞ্জিন হিটিং ইস্যুটা হচ্ছে এই কারণে, আপনি যখন মিনারেল ইউজ করছেন ওখানে ফ্রিকশন হচ্ছে, জিনিসটা সেট আপ হচ্ছে, রিং পিস্টনটা পুরোপুরি পলিশ হচ্ছে, দ্যাটস ওয়াই এক্সট্রা কিছু হিট প্রডিউস হচ্ছে, যেটা আপনি 2000 কিলোমিটারের পরে অন্য ভালো ইঞ্জিন অয়েল যখন আপনি ইউজ করবেন, একটা সার্ভিসিং দিবেন, তারপরে ওই হিটিং ইস্যুটা চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে। অনেকে এই জিনিসটার এক্সপ্লেনেশন জানে না, সো এই জিনিসটার এক্সপ্লেনেশনই এইটা। এই কারণেই প্রথম 2000 কিলোমিটার বা 2500 কিলোমিটার একটু ইঞ্জিন হিটিং ইস্যু থাকে, পরে আস্তে আস্তে ওই জিনিসটা চলে যায়। তো এই ছিল আমাদের আসলে ব্রেক ইন নিয়ে যতটা তথ্য। এই 5টা পয়েন্ট যদি আপনি ঠিকঠাক মতো মেনে চলেন, আশা করি আপনার ইঞ্জিন পারফেক্টলি ব্রেক ইন পার করবে এবং পরবর্তীতে আপনার ইঞ্জিন অবশ্যই বেটার পারফরমেন্স দিবে। সো এখন আমরা আসি, আমি ভিডিওর ফার্স্টে আপনাদের বলেছিলাম যে আপনাদের এক্সট্রা একটা টিপস বা এক্সট্রা একটা পয়েন্ট নিয়ে আমরা বোনাস পয়েন্ট যেটা বলে, যেটা নিয়ে কথা বলবো আমরা ভিডিওর লাস্টে। তো সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা হলো অনেকেই এইটার ব্যাপারে জানে না, মানে ভুল এক্সপ্লেন করে। আমি দেখছি বিভিন্ন রিভিউয়ের ভিডিওতে বলেন বা বিভিন্ন জায়গায় আমি দেখছি এই জিনিসটা নিয়ে ভুল এক্সপ্লেনেশন দেয়, বা এই জিনিসটা আসলে কি ওই জিনিসটা আসলে জানে না। সো এই জিনিসটা ক্লিয়ার আউট করার জন্য আপনার জন্য এটা কাজের হতে পারে, জিনিসটা জানা রাখা ভালো। সেটা হলো গিয়ে টার্নিং রেডিয়াস। টার্নিং রেডিয়াসটা কি? টার্নিং রেডিয়াসটা হলো আমরা অনেকেই বলে যে বাইকটা টার্নিং রেডিয়াস ভালো বা টার্নিং রেডিয়াস বেশি, টার্নিং রেডিয়াস কম, বাইকটা খুব ভালো কারণ হলো এটা টার্নিং রেডিয়াস বেশি, এই টাইপের এক্সপ্লেনেশন দেয়। কিন্তু এইটা আসলে ঠিক এক্সপ্লেনেশন না। আসলে টার্নিং রেডিয়াসটা কি, এই জিনিসটা ফার্স্ট একটা জিনিস জানতে হবে। টার্নিং রেডিয়াস হলো, রেডিয়াস কি? আপনারা ছোটোবেলায় যখন জ্যামিতি পড়ছেন তখন কি রেডিয়াস কি জানতেন? বৃত্ত থেকে মাঝখান থেকে যখন আপনি একদম বৃত্তের বর্ডার পর্যন্ত আপনি যেই রেখাটা টানা হয় সেটাকেই বলে রেডিয়াস। সো বৃত্তের রেডিয়াস যত বড় হয় বৃত্তটা তত বড় হয়। তো বৃত্ত যত বড় হয় তার মানে কি, আপনি যদি ধরেন একটা ইউ টার্ন নেবেন সামনে
কোনোখান থেকে কোনো রাস্তায় একটা ইউ টার্ন নেবেন এবং পুরো ইউ টার্নটাকে যদি আপনি একটা বৃত্ত মনে করেন বা অর্ধবৃত্ত মনে করেন, তাহলে কি আপনার যখন রেডিয়াসটা যত বড় তত বড় বৃত্ত, তাইলে কি আপনার ঘুরাইতে তত বেশি জায়গা লাগবে, কারণ বড় বৃত্ত মানে বেশি জায়গা ঘুরে আপনার টার্নটা নিতে হচ্ছে। তার মানে কি আপনার যত বড় বৃত্ত তত বড় টার্নিং রেডিয়াস, তত বেশি প্রবলেম। দ্যাট মিন্স কি টার্নিং রেডিয়াস যত বড় আপনার একটা বাইক ঘোরাতে তত বেশি জায়গা লাগবে, এবং টার্নিং রেডিয়াস যত কম তার মানে বৃত্ত তত ছোট, তার মানে আপনার একটা বাইক ঘোরাতে তত কম জায়গা লাগবে। সো টার্নিং রেডিয়াস যত কম হয় তত বেটার, আর টার্নিং রেডিয়াস যত বেশি হয় তত প্রবলেম। আপনার যখন রাস্তার জ্যামের মধ্যে দিয়ে চালাতে থাকবেন, চিপা চাপা দিয়ে বের হতে টার্নিং রেডিয়াস যেগুলো বাইকের কম সেগুলা দিয়ে আপনি বেশি সুবিধা পাবেন। টার্নিং রেডিয়াস বেশি হলে ওটা চিপা চাপা দিয়ে বের হওয়াটা টাফ হয়ে যায়। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদের আশা করি ব্রেক ইন পিরিয়ডটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়েছে, প্লাস আমরা একটা বোনাস টপিক নিয়ে কথা বলছি, ওইটাও আশা রাখি ইন্টারেস্টিং ছিল আপনাদের জন্য। সো আপনাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওকে লাইক করে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সাথেই থাকুন। সো ভালো থাকেন, গুড বাই।